তো বিয়ের পর থেকে আমার হাজবেন্ড আমার কাছে মানে বিনয় বিনয় বলতো যে কিন্তু আমার সে জব করতো, টাকা চাইতো, কিন্তু আমার সে জব করতো। জবটা সে 2023 সালে 22 সালে 30 ডিসেম্বর সে ছেড়ে দেয় এই মর্মে যে সে আমার একটা জব করবে না, সে বিজনেস করবে আমাকে নিয়ে, সে কাপড়ের ব্যবসা শুরু করবে, সে যমুনাতে দোকান কিনবে, আমাকে অনেক কিছু বলে। আচ্ছা ঠিক আছে, যদি তুমি জব নাই করবা, ব্যবসা করবে, তাহলে করো। কিন্তু ওই জায়গা থেকে আমি তার কোনো প্রোগ্রেস দেখতে পাই না, কারণ একটা বলে সে বলে আমার কাছে টাকা নেই, 6 মাস পার হয়ে যায়, মানে 23 সালে জুনের মাঝামাঝি বা মেয়ের ওই টাইমটা আছে। সে বলে যে আমার কাছে টাকা নেই, আমি কিছু টাকা দাও। তখন সবকিছু বিবেচনা করে তখন আমার বাবা বেঁচে ছিল। আমার বাবা তো 23 ডিসেম্বর হার্ট অ্যাটাক করে মারা যায়। সে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে ভর্তি ছিল আমার বাবা। তো বাবা তখন বেঁচে ছিল। বাবা কি করে আসলে, যেহেতু আমরা দুইটাই বোন, আমি বড় মেয়ে, বাবা কি করে মেয়ের সংসার যেন ঠিক থাকে সেজন্য সে তারও 7 লাখ টাকা, আমার জন্য 12 লাখ টাকা ছিল, আমি সব টাকা তাকে দিয়ে দিই। 19 লাখ টাকা সে আমার কাছ থেকে নেয়। নেওয়ার পরে আসলে সে ওই টাকা কি করছে আমি জানি না, দোকান কিনবো, এই কিনবো, ওই কিনবো, সেই বলে 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 তার অ্যাকাউন্টে নেওয়ার পরে সে লাপাতা, মানে আর কোনো টাকা পয়সা সে মানে নিচে কি করছে আমাকে কোনো হিসাব, কোনো জবাবদিহিতার জায়গা তো দূরের কথা, সেটা একটা দোকান কিনবে সেই পর্যন্ত সে যায়নি আসলে। তারপরে সে আবার বলে টাকা খরচ হয়ে গেছে, আমাকে 22 লাখ টাকা দাও। আমার 22 লাখ টাকা কেন বলছে, 22 লাখ টাকা হলে আর কিছু টাকা জোড়া দিয়ে আমি আরেকটা দোকান কিনবো। তাই আমি বলছি ঠিক আছে, তাহলে তোমাকে 22 লাখ টাকা আমি তাকে ম্যানেজ করবো, আমার সময় লাগবে, দোকান একটা কিনে ওখানে তুমি বসো। আমি তারপরে সংসার করতে চাইছি জন্যই চাইছি একটা ব্যবসা শুরু করে তাকে ওখানকার এমডি করে, আমি ওখানকার সিইও বা চেয়ারম্যান হিসেবে থাকলাম, ও থাকলাম, আমার সাথে আমরা ব্যবসা করলাম। কিন্তু সে টাকা তার হাতে নগদ চায় না, আমাকে নগদ টাকা দাও, আমাকে টাকা দাও, দোকান আমার কাছ থেকে কেনা হয়, আমি নগদ, আমার টাকাটা হাতে দিতে হবে। কিন্তু একবার টাকা দিয়ে সে সেটার কোনো হিসাব দেয় না, বা সেটাকে সে কিভাবে খরচ করছে আমি কিছু বলে না। আরেকবার আমি কিভাবে তার হাতে এতগুলো টাকা দিই, আর এতগুলো টাকা আমি কোথায় পাবো এখন? তো সব মিলে আসলে বাধ্য হয়ে এখানে আসে। প্রায় জানুয়ারি মাস থেকে আমি চাই আপনারা মানে খোঁজ খবর নেন, কারণ আমি কতটুকু সত্য বলতেছি, কতটুকু মিথ্যা, এটা আপনারা দেখেন, এটা আপনারা খোঁজ করেন। আপনাদের আল্লাহ অবশ্যই সেই বুদ্ধি বিবেক দিয়েছে, আপনারা খুঁজে দেখেন যে আমার মিথ্যা কতটুকু সত্য কতটুকু। সে জানুয়ারি মাস থেকেই তার গ্রামের বাড়িতে যে থাকা শুরু করে, এবং মাঝখানে শুধুমাত্র ঢাকায় 2 বার আসছে, এবং 2 বারই আসলে হতাশাজনক ভাবে, এর চেয়ে বড় হতাশা আর হয় না। তার একটাই কথা, আমি তোকে টাকার জন্য বেগুছি, তুই এখন বুঝতে পারিস না, তুই টাকা দিবি কিনা বল। তুই উকিল নোটিশ পাঠায় কোনো লাগবে। আমি আমার আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা ভাইয়ের মাধ্যমে তাকে 2 বার নোটিশ পাঠিয়েছি যে আসলে আমি মীমাংসা করি, আমরা সংসার করি। কিন্তু সে আশানুরূপ কোনো জবাব এটা দেয় না। আমার কাছে সমস্ত এভিডেন্স এন্ড প্রুফ আছে যে আমি সংসার করার জন্য ওকে নোটিশ পাঠিয়েছি যে প্লিজ টাকা চায় না, আসো আমরা সংসার করি, আমি ইনকাম করতেছি, ইনশাল্লাহ তুমি একটা বিজনেস কিছু করো, আমরা সংসার করবো। কিন্তু সে আমার কোনোভাবে কোনো কথার ভ্রুক্ষেপ করে না, জন্যই আছে আদালতে আসা। এবং আমি আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল থেকে আমি আসলে মামলাটা করি। আজকে সুপ্রভা মাহবুব, যাকে আপনারা সানাই মাহবুব নামে চিনেন, তিনি সিসিএমএম কোর্ট 29 নম্বর কোর্টে 2018 সালের যৌতুক বিরোধী আইনের 3 ধারায় যৌতুক মামলা দায়ের করে। মূল ঘটনা হলো যে সানাই মাহবুব আজকে মামলার যৌতুক মামলার বাদী, তিনি তার স্বামীকে 19 লক্ষ টাকা দিয়েছিলেন ব্যবসা করার জন্য। তিনি ব্যবসা না করে সেটা নষ্ট করে, বা তিনি জানানো না যে টাকাটা তিনি কি করেছেন। পরবর্তীতে তার কাছ থেকে আবার 22 লক্ষ টাকা চাওয়া হয়, কিন্তু আজকে মামলার বাদী বলেছেন যে আমি 22 লক্ষ টাকা দিতে পারবো না, কিন্তু আমি তোমার সাথে সংসার করতে চাই। সংসার করার জন্য পরপর 2টা লিগাল নোটিশ পাঠানো হয় তাকে, এবং লিগাল নোটিশে একটা লিগাল নোটিশের জবাবও দিয়েছে, জবাবটা ছিল মিথ্যা, বানোয়াট এবং মানহানিকর। যাই হোক, পরবর্তীতে 31/7/25 তারিখে এই মামলার আসামি আবু সালেহ মুসা, তিনি ঢাকার বাসায় অর্থাৎ বাদীর বাসায় তার কাছ থেকে আবারও 22 লক্ষ টাকা ছিল, এবং বলেন যে আমি তোকে টাকা কিনে বিয়ে করেছি, শতবার লিগাল নোটিশ পাঠাবো, আমি লিগাল নোটিশ গ্রহণ করবো না, এবং আমার দাবিকৃত যৌতুক বাবদ 22 লক্ষ টাকা না দিলে আমি সংসার করবো না। এরই প্রেক্ষিতে আজকে মামলা বাদী যৌতুক মামলা দায়ের করেছেন সিএমএম 29 নম্বর কোর্টে, এবং বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সন্তুষ্ট হয়ে সমন দিয়েছেন। তো সমনের পরে তিনি যদি না আসেন কোর্টে, তাহলে অবশ্যই তাহলে ওয়ারেন্ট হবে, আইনের যে যথাযথ প্রক্রিয়া সেটা চলমান থাকবে, এবং আমরা প্রত্যাশা করি যে আমরা ন্যায় বিচার পাবো।